নিশ্চিন্তপুরের রাজার রাতের ঘুম উড়ে গেছে। তার উপর ছোট রাজকুমারের সাথে বাগবিতণ্ডা মনটাকে কেমন জানি তেতো করে দিয়েছে তার। জানলার দিকে উদাস চোখে তাকিয়ে মনটা ভারী হয়ে গেল রাজা বিক্রম সিংহের। চিন্তা কি এমনি কিছু কম ছিল? ওর মধ্যে হাজার খানেক সমস্যা। আজকাল তো তার সবাই যেতে ইচ্ছাই করে না। আর যেদিকেই তাকান আর যার দিকেই তাকান সবার দু হাত ভর্তি শুধু সমস্যা আর সমস্যা। সেই অগন্তি সমস্যার হাতে গোনা সমাধান নিয়ে একরকম নাকানি চোবানি খেতে হচ্ছে তাকে। মখমলের মতো কাঠের টেবিলের উপর রাখা বালঘড়ির দিকে তাকালেন একবার রাজা। রাত প্রায় দ্বিপ্রহর। একটা দীর্ঘশ্বাস পড়ে। ওহ, রাজকার্য উদ্ধারই বটে। চোখের সামনে খালি কাগজ আর কাগজ। ঘুমে প্রায় বুঝে আসা চোখ দুটোকে আলতো করে চেপে ধরলেন তর্জনী আর বুড়ো আঙুল দিয়ে। দরজার উপাসে নরম হাতের আলতো টোকা পড়তে একটু নড়ে চড়ে বসলেন রাজা বিক্রম সিংহ। গলা দিয়ে একটা আওয়াজ বের করলেন তিনি, যার অর্থ দাঁড়ায় এসো। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বপ্নকথকের অডিও লাইব্রেরিতে আপনাকে স্বাগত। বাংলা ও বিশ্ব সাহিত্যের নানা স্বাদের গল্প, সাহিত্য, নাটক ও কবিতার সংগ্রহে পরিপূর্ণ আমাদের স্বপ্নকথকের অডিও লাইব্রেরি। আজ আপনাদের জন্য রইল অভ্রনীল পালের লেখা গল্প রূপকথার মতো। গল্পের সূত্রধার আমি সৃজিত। গল্প পাঠে সৌমিক ও অন্যান্য ভূমিকায় অঙ্গনা, পারিজাত ও সায়ন উপাধ্যায়। পরিকল্পনা ও পরিচালনায় অর্ণব। পোস্টার ডিজাইনে সায়ন উপাধ্যায়। শব্দগ্রহণ ও আবহে সৃজিত। শুরু হচ্ছে আজকের গল্প রূপকথার মতো। মসলিনের পর্দা সরিয়ে ঘরে ঢুকল চন্দ্রা। স্নেহময়ী দ্বাদশী চোখ দুটোকে ঘুরিয়ে দেখে নিল বিরাট ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষটার দিকে। ঘুমাওনি বাবা এখনো? একটু হেসে তাকালেন রাজা। এই যে মা, উঠছি এবার। হলো কাজ? দুহাত কোমরের পিছনে রেখে খাঁটি গৃহিণীর মতো প্রশ্ন করে চন্দ্রা। কাতর দুটো চোখ তুলে তাকালেন রাজা বিক্রম সিংহ। আর কাজ দেখি না, এদিকে আয়কর বাড়ায় সভাসদদের দাবি, ওদিকে জনগণের আর্জি। আবার দক্ষিণে সুলতানের তলব এসেছে, সে সন্ধি করতে চায়। কাজের কি আর শেষ আছে রে মা? আচ্ছা তুমি ওঠো, আমি গুছিয়ে দিচ্ছি। টেবিলে ছড়ানো কাগজগুলো গুছোতে গুছোতে প্রদীপের আলোয় ক্লান্ত বাবার দিকে চোখ রাখে রাজকুমারী। গোটা একটা রাজ্যের ভারে ঝুঁকে পড়েছে কাঁধ। জানলার সামনে গিয়ে দাঁড়ালেন রাজা বিক্রম সিংহ। এই রাত দুপুরে নিশ্চিন্তপুরের সব মানুষ খড়ের হলেও নিজের ছাদের তলায় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কোথাও কোনো আওয়াজ নেই, যুদ্ধ নেই, নির্ঝুম নিস্তব্ধ রাত্রি। অগাধ শান্তির বাসভূমি তাদের ছোট্ট রাজ্যটি। চন্দ্রার এক বন্ধু বলেছিল, ইতিহাস সাক্ষীরে চন্দ্রা, যুদ্ধ বিদ্রোহ একটা না হলে সে রাজ্য রাজ্য হিসেবে গণ্য হয় না। রাজায় রাজায় যুদ্ধ হবে, হাতি ঘোড়া নিধন হবে, তবে না রাজত্ব। কিন্তু না, ইতিহাসের বই আর রূপকথার গল্পকে নিরাশ করে তেমন কিছু ঘটেনি এই নিশ্চিন্তপুরে। আর তার সামনে যে চওড়া পিঠটা জানলা দিয়ে আসা রাতের গোটা আকাশটাকে ঢেকে দাঁড়িয়ে রয়েছে, এই সেই শান্তি এসেছে তারই উপর পা ফেলে। শতযুদ্ধের আঘাতে ক্ষতবিক্ষত আজ সে পিঠ। অকালেই বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে যেন। কিছুক্ষণ একদৃষ্টে সেদিকে তাকিয়ে থাকার পর চন্দ্রা ডাকে, বাবা। রাজা তখনও হাতে কি একটা কাগজ নিয়ে বিড়বিড় করে হিসেব পুষে যাচ্ছেন। চোখ কাগজের উপর রেখেই আওয়াজ আসে, আরেকবার ডাক দেয় চন্দ্রা, ও বাবা। এবার মনোযোগটাকে কান পাকড়ে মেয়ের দিকে ঘোরান রাজা বিক্রম সিংহ। কি রে? ভাইয়ের সঙ্গে কথা বলেছ? থমথমে কণ্ঠে জিজ্ঞেস করে চন্দ্রা। উঠে দাঁড়ান রাজা, পাল্টা প্রশ্ন করে বসেন, তোর মা রাজবুদ্ধির পথ্য খেয়েছেন কিনা খবর নিয়েছিস? একটু আঁতে লাগে যেন মেয়ের। একটু জোর দিয়ে বলে, হ্যাঁ, খাইয়েও দিয়ে এসেছি। তুমি আগে আমার প্রশ্নের উত্তরটা দাও তো। নিজের সাহসকে মনে মনে তিরস্কার করে চন্দ্রা, কিন্তু কিছুক্ষণের জন্য হলেও ভাবতে চায় তার সামনে দাঁড়ানো অতিমানবটি তাদের রাজা নয়, তার বাবা। তোর এবার একটা বিয়ে দিতে হবে দেখছি, পাকা গৃহিণী হয়েছিস একেবারে। বাবা। একটু ঘন নিঃশ্বাস ছাড়েন রাজা বিক্রম সিংহ।
মেয়ের দিকে তাকিয়ে বলেন, কি বলবো বলতো, রাজকুমার আমাদের বড় হয়েছে, মুখে পাষণ্ডের ভাষা ফুটেছে, ব্যয়ের হাত খুলেছে। সে বিষয়ে অভিভাবকত্ব দেখানোয় সভাপতি সবার সামনে হুমকি দিয়েছে সিংহাসন ছিনিয়ে নেওয়ার। আরও বলার থাকে কিছু? লজ্জায় কুকড়ে গেল চন্দ্রা বাবার কণ্ঠস্বরে লেগে থাকা উষ্মা টের পেয়ে। আজ প্রতাপ যা করেছে তার ক্ষমা হয় না কোনো। সুলতানের জন্য তোলা ভেটের অংশ নিজের হাতে রাজকোষ থেকে সরাতে গিয়ে ধরা পড়েছে তাদের আদরের 16 বছরের রাজকুমার। প্রতাপের স্বভাব দিন দিনই অবগতির দিকে ধাবিত হচ্ছে। এ ব্যাপার রাজ্যের কারোরই চোখে দেয়নি, কিন্তু ধরা পড়েও কণ্ঠধ্বনি এতটুকুও কমেনি তার ভাইয়ের। প্রধানমন্ত্রীকে যথেচ্ছ ভাষায় অপমান করে চলে সে, কিন্তু ধৈর্যের বন্ধ ভাঙে এক সময়। একটা হঠাৎ শব্দে নিস্তব্ধ হয়ে গোটা রাজসভা চেয়ে দেখে নিজের লাল হয়ে যাওয়া গালে হাত ঘষতে থাকে হতবাক রাজকুমার, আর তার সামনে রুদ্র মূর্তিতে দাঁড়ানো তাদের রাজাকে। তাকে যে কারাগারে নিক্ষেপ করেনি এ তার পরম সৌভাগ্য, গম্ভীর গলায় বললেন রাজা বিক্রম সিংহ। শিওরে ওঠে চন্দ্রা। তার বাবার পক্ষে তাও সম্ভব? সৎ মানুষদের এই কারণেই তার ভয় এত। বড় নির্ভীক হয় তারা, তবুও বলে, যদি অভয় দাও তো বাবা, একটা কথা বলি। তোর আবার ভয় কিসের রে? হেসে বললেন রাজা। ভাই কিন্তু এসব একা করছে না। একটু আমতামতা করে বলে চন্দ্রা। ভাইয়ের স্বভাবের অবনতি হয়েছে কিন্তু আমাদের অতিথি নিবাসের নতুন অতিথি আগমনের পর থেকে। চন্দ্রা! হুঙ্কার তোলে রাজা বিক্রম সিংহ। ভেবে বলো কিন্তু কথাগুলো। সাধু পুরুষের নামে অভিযোগ আনছো তুমি। ভয়ে পায়ের আঙুলগুলি গুটি আসে চন্দ্রার। সে ধীরে ধীরে দেখতে পায় তার বাবার দখল করছে তাদের দুর্দণ্ড প্রতাপ রাজা। কিন্তু আজ তাকে বলতেই হবে। তার ভাই শান্তি পেয়েছে বটে, তবে আসল চাবিকাঠি তার হাতে নয়। গলায় জোর এনে বলে, হ্যাঁ বাবা, ভেবেই বলছি। আমার সন্দেহ ছিল এবং আমি নিজের কানে শুনেছি রাজকুমারের কানে তুলে দেওয়া সেই ভণ্ড সাধু পুরুষের মন্ত্রণা। আজ রাজসভায় প্রতাপ চাচা বলল, আপনার মনে হয় সেগুলোর ভাষা? ব্যাপারটা রাজারও যে নজর এড়িয়ে গেছে তা নয়। 1 মাস হয়ে গেল সেই সাধু এসে আশ্রয় নিয়েছেন তাদের অতিথি নিবাসে, রাজভূমিতে কি এক যোগ সম্পন্ন করতে। কিন্তু তারপর থেকে নিত্যদিন কোনো না কোনো অছিলায় তার যোগ বিঘ্নত হচ্ছে। আজ লগ্ন অশুভ তো কাল নক্ষত্রের অবস্থানের সমস্যা। আর সব থেকে অবাক ব্যাপার হলো তার ঘরে রাজকুমারের নিত্য যাতায়াত। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি, কিন্তু প্রতাপকে বলতে সে শোনেনি। আর সাধুসন্ত মানুষ, ওভাবে কি আর বলা যায়? কোথায় প্রতাপ? সে কি ঘরে? প্রশ্ন করলেন রাজা। দুদিকে মাথা নাড়ে চন্দ্রা। তবে অতিথি নিবাসে, আমি ডেকে আনবো বলে ঘর থেকে বেরোতে যায় চন্দ্রা। না, গম্ভীর গলায় হুকুম আসে, আমি দেখছি। ঘর থেকে বেরিয়ে পড়েন রাজা বিক্রম সিংহ এই রাতের অন্ধকারে অতিথি নিবাসের উদ্দেশ্যে। পিছনে আশঙ্কায় উত্তেজনায় কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে চন্দ্রা। সুলোচনার কথাগুলো এখনো মাথায় ঘুরছে বিপিনবাবুর। ঘটনার আকস্মিকতায় তার বিচক্ষণা স্ত্রী ক্ষণিকের জন্য থমকে গেলেও পরে সে সামলে নিয়েছেন। বিপিনবাবু বারান্দা দিয়ে বেরিয়ে গেস্ট রুমের দিকে যেতে যেতে মাথা নাড়ান হতাশায়। ছেলেটার গায়ে হাত তোলাটা মনে হয় উচিত হয়নি, তাও আবার সবার সামনে। কিন্তু সত্যিই আজ মাথার ঠিক ছিল না বিপিনবাবুর। কুমার তার পকেট থেকে টাকা সরিয়েছে বলে হয়তো তিনি ক্ষমা করেও দিতেন তাকে, কিন্তু শান্তশিষ্ট মানুষটার সহ্যের সীমার অতিক্রম করিয়েছে কুমারের মুখের ভাষা। একেবারে বকে গেছে ছেলেটা। আজ সে অভ্যেসের মতো চিৎকার করতে করতে নিজের দিদির দিকে তাকিয়ে জঘন্য শব্দটা উচ্চারণ করার সাথে সাথে গালে নেমে এসেছিল একটা 82 শিক্ষার থাপ্পড়। তারপর আরেকটা, তারপর আরও একটা। এর আগে কোনোদিন কেউ এভাবে রাগতে দেখেনি নিরীহ মানুষটাকে। অবাক হয়ে গেছিলেন বিপিনবাবু নিজেও, কিন্তু এখন খারাপ লাগছে। আর ভুল কিছু বলেননি তার স্ত্রী।
কুমারের এত সাহস বিনীতের আগমনের আগে হয়নি। মেইন ব্রাঞ্চের ম্যানেজার বাবুর ছেলে বিনীত। হঠাৎ ম্যানেজার বাবুর অনুরোধ যে ছেলে আসছে কোচবিহার থেকে 1 মাসের জন্য, কি একটা যেন পরীক্ষা আছে। সেই থেকেই বিনীত 1 মাসের অতিথি তাদের গেস্ট রুমে। কিন্তু ছেলেটির মতিগতি মোটেই ভালো লাগে না বিপিনবাবুর। এসে থেকে তো পড়াশোনার নামগন্ধ নেই, উল্টে দিনরাত কোনো না কোনো বন্ধু এসে বসে আছে ঘরে। উচ্চ স্বরে চলছে গান। নতুন জায়গায় এত বন্ধু জোগাড় করলো কোথা থেকে কে জানে। 30 বছরের বসবাস তারে পাড়ায়, তিনি নিজেই এত লোকজন চেনেন না। আর তার মাঝখানে গিয়ে জুটেছে কুমার। সারাদিন আড্ডা মেরে যাচ্ছে ও ঘরে পড়ে পড়ে, ভুলেই গেছে যে সামনের ফাইনাল ইয়ারের পরীক্ষা। এসব ভাবতে ভাবতে কানের পাশটা আবার গরম হয়ে উঠল বিপিনবাবুর। ধীরে ধীরে অন্ধকার পুরনো বারান্দা ঠেলে এগিয়ে চললেন গেস্ট রুমটার দিকে। ধনির থেকে গলগল উঠে আসা ধোঁয়ায় চোখ কিরকম ঢুলে আসে নিশ্চিন্তপুরের রাজকুমার প্রতাপ নারায়ণ সিংহের। সমস্ত শরীর যেন নিস্তেজ হয়ে আসে তার। আর খিদে, বড় খিদে পাচ্ছে। সাধু বাবা তখনও ধুনিতে কি সব গুঁড়ো দিয়ে যাচ্ছে, আর সেখান থেকেই ভক ভক করে উঠছে সাদা ঘন ধোঁয়া। অন্ধকার বাড়ির এই ঘরটায় শীতের রাতে ঠান্ডা যেন আরো জাঁকিয়ে ধরেছে তাকে। ঢুলু ঢুলু চোখে আগুনের দিকে চেয়েই তার আঁচ নেওয়ার চেষ্টা করে সে। তখনও কথা বলে যাচ্ছেন সাধু বাবা। দূর থেকে কানে পৌঁছায় তার হিস হিসে কণ্ঠস্বর। রাজা বাবু কি কাজটা ঠিক করলেন রাজকুমার? সভা ভর্তি লোক, তার মধ্যে ছি ছি ছি, একটা মান সম্মান নেই আপনার? বলে মুখের তালুতে জিভ ঠেকিয়ে চুকচুক করে শব্দ করল সাধু। রাজকুমারের কানে যেন দূর থেকে আওয়াজটা সাপের শীষের মতো শোনালো। মাথার মধ্যে তখন তার হাতুড়ি মারছে কথাগুলো। আগুন ধরিয়ে যাচ্ছে সারা শরীরে। সত্যিই তো, এরকম অপমান! সেই অন্ধকার ধোঁয়ার কুণ্ডলীর ভিতরে 4 পায়ে হামাগুড়ি দিয়ে সাধু আরও কিছুটা এগিয়ে এলো তার দিকে। একটু ভয় ভয় করতে লাগলো প্রতাপে। আজ যেন সাধু বাবার চেহারাটা একটু অন্যরকম লাগছে তার, কঙ্কালের মতো লিকলিকে। কিন্তু ভাবনাটা মাথায় জমাট বাঁধার আগেই ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে আবার। সাধু বাবা তার মুখের খুব কাছে এসে বলল, তুমি বলো রাজকুমার, এমন অপমান করা কি রাজার মানায়? রাজা? ঘোর লাগা কণ্ঠস্বরে জিজ্ঞেস করে প্রতাপ। খিলখিল করে হেসে ওঠে সাধু। রাজা নয়, রাজা বিক্রম সিংহের রাজত্ব আর কদিন, তারপরে তো তুমি রাজা, তাই না? ধুনির ধোঁয়ায় ভাঁটার মতো জ্বলতে থাকা চোখ দুটো আবার প্রশ্ন করে, কি রাজকুমার, রাজা হতে চাও না? একদিকে ঘাড় হেলায় প্রতাপ। চাই তো, তবে তবে কি? বাবা। আবার সেই ভয়ঙ্কর হাসি হেসে ওঠে বুড়ো সাধুটা অনেকক্ষণ ধরে। তারপর ওই পাকানো দড়ির মতো চেহারায় এক অসীম দৃঢ়তা এনে বলে, সরিয়ে দিতে হবে। কথাটায় ঘোরটা হঠাৎ ভেঙে যায় প্রতাপের। কি বলল? কি বলল লোকটা? সরিয়ে দিতে হবে? রাজাকে, মানে তার বাবাকে? প্রতিবাদ করতে সাধুর দিকে তাকাতে দেখল আরো কিছু গুঁড়ো ধুনির আগুন ঢেলেছে সাধু বাবা। আরো ধোঁয়ায় ছেয়ে গেল ঘর। সাধু তখন বলে চলেছে, কি রাজকুমার, পারবে না? কিন্তু কিভাবে? আমি আমি দরদর করে ঘামছে প্রতাপ। তার ভাবনা আর চিন্তা যেন খাপ খাচ্ছে না কিছুতে। সাধু যেন বুঝতে পারল ওর মনের ভাব। ভয় পেলে নাকি রাজকুমার? আবার সেই কালান্তক সাপের মতো হাসি। এ কিন্তু মোটেই কঠিন কাজ নয় গো। নয়? মোটেই না। তারপর তার দিকে নিরীহ নিষ্পাপ চোখ মেলে গদগদ স্বরে বলে ওঠে, কি ভাবলে তুমি?
তোমাকে কি শেষমেশ রাজ হত্যা করতে বলবো নাকি? আরে ছি ছি, অমন পাপের কথা মনে আনতে পারলে? ছি ছি ছি। নিজের অজান্তেই প্রতাপের মন ঢেকে গেল অপরাধের ছায়ায়। সত্যিই তো, কি করে ভাবলো সে এমন কথা? তবে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল কোথা থেকে। কুণ্ডলি পাকানো ধোঁয়ায় ওপারে বসে থাকা লোকটাকে নিয়ে মন যেটুকু বাধা দিচ্ছিল, কেটে গেল সেই ভাব। যাক, লোকটা তাহলে ভয়ানক কিছু করতে বলছে না। কৌতূহলী রাজকুমার প্রশ্ন করল, তবে রাজার পতন কি খালি রাজা মরলে হয়? বলে লোকটা ঘুনসি থেকে বের করলো এক প্রকাণ্ড চাবি। এটা কি বলো তো প্রতাপ? চাবি। শিশুসুলভ কণ্ঠে উত্তর দেয় প্রতাপ। মূর্খ! বজ্রের মতো গর্জে ওঠে সাধু। কিসের চাবি? কিসের? আতঙ্ক চাপা গলায় প্রশ্ন করে প্রতাপ। রাজকোষের। এই চাবির ওপরেই তো লুকোনো নিশ্চিন্দিপুরের মণি মাণিক্য। ওগুলো যে এনে দিতে হবে প্রতাপ। সাধু বাবার কণ্ঠে যে আদেশ ছিল তা অমান্য করার সাধ্য প্রতাপের নেই। আমাকে? হ্যাঁ, তোমাকেই তো। কাল রাজার ঘর থেকে ভেট যাবে সুলতানের কাছে। সব রাখা আছে ওখানে। ওগুলো আজ রাতে যদি হঠাৎ হাফিস হয়ে যায়, কি হবে ভাবতে পেরেছো? একটু একটু ভাবতে পারছে প্রতাপ। সুলতান ভেট না পেলে ছেড়ে দেবে না রাজা বিক্রম সিংহকে, ছাড়বে না তার সাধের নিশ্চিন্তপুরকে। সব বুঝতে পারছে, তবুও বাধা দেওয়ার ক্ষমতা নেই তার। কিসের আচ্ছাদনে জানি ঢেকে আছে তার চিন্তাভাবনা, তার বিবেক, তার বুদ্ধি। সাধু আবার এগিয়ে এসে নাকের ডগায় ঝুলাতে থাকে চাবিটা। কি হলো? নাও, আজ রাতের মধ্যেই তো। কিন্তু সে কথা আর শেষ হলো না সাধু বাবার। বজ্রের আক্রোশে সশব্দে খুলে গেল ঘরের বন্ধ দরজা। প্রতাপ আধো ঘোর আধো বিস্ময় মাখা চোখে তাকিয়ে দেখে দরজা জুড়ে দাঁড়িয়ে আছে এক বলিষ্ঠ ছায়া। পাশে তাকাতেই দেখল আতঙ্কে কুঁকড়ে গেছে সাধুর দেহ। প্রতাপ যেন এই অসার করা ভয় আর ধোঁয়ার কুণ্ডলীর মাঝে অবাক হয়ে কিছুটা ভরসা খুঁজে পায় ছায়ামূর্তিটা দেখে। সারা ঘর জুড়ে ঘুরতে থাকা সাদা চাদর কেটে এগিয়ে আসে সেই ছায়ামূর্তি, আর ধক ধক করে জ্বলতে থাকা তার চোখ দুটো। এগিয়ে আসে নিশ্চিন্তপুরের নৃপতি, তার বাবা রাজা বিক্রম সিংহ। দড়াম করে দরজাটা খুলে ঘরে ঢুকেই একবার চারিদিকটা চোখ বুলিয়ে নিলেন বিপিনবাবু। ঘর ঢাকা ধূসর ধোঁয়ার চাদরে মেঝেময় ছড়িয়ে আছে ছাই আর খালি কাঁচের বোতল। অগ্নিচক্ষে দেখে নিলেন খাটের বালিশে শরীর এলিয়ে শুয়ে থাকা বিনীত আর চেয়ারে আতঙ্কে কাঠ হয়ে বসে থাকা কুমারকে। তারপর একটা কথা খরচ না করে সোজা কুমারের জামার কলার পাকড়ে হির হির করে টেনে বের করে আনলেন ঘর থেকে। লজ্জায় মাথা নত করে আছে তার সুপুত্র। পিছন থেকে তখনও আকুতি করে যাচ্ছে বিনীত, কাকু, কাকু ছেড়ে দিন ওকে প্লিজ। অন্ধকার বারান্দায় কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ান বিপিনবাবু, আর তারপরই বজ্র নির্ঘোষ কণ্ঠে আদেশ দেন, বিনীত, তোমার জামা কাপড়গুলো গুছিয়ে নাও, আমি কাল স্টেশনে ছেড়ে আসবো তোমাকে। তারপর কিছুটা এগিয়ে আবার ঘুরে বললেন, আমি ফোনে কথা বলে নেবো তোমার বাবার সাথে। বলে আবার কুমারকে টানতে টানতে নিয়ে চলে গেলেন ঘরের দিকে। রাজমহলের ঝুল বারান্দায় পাথরের মতো দাঁড়িয়ে সামনের দৃশ্যটা দেখতে থাকে চন্দ্রা। নিশ্চিন্তপুর আর নিশ্চিন্তে নেই। সামনে বিশাল প্রান্তর জুড়ে পড়ে রয়েছে যুদ্ধের ক্ষতচিহ্ন। আজ 3 দিন 3 রাত ধরে চলেছে এই যুদ্ধ। হাতি, ঘোড়া, পাইক, বরকন্দাজ সবাই মিলে তুলেছে অস্ত্রের ঝঙ্কার। রাজপ্রাসাদের সামনেই তাদের রাজ্যের জন্য এক এক করে প্রাণ দিয়েছে কত সৈন্য। এ দল ও দল, দুদলেরই কত জীবন হারিয়ে গেছে বিনা কারণে। কত চোখ আশা করেছিল এ যুদ্ধের পরিণতি দেখার জন্য, পারেনি।
বুঝে এসেছে। নিষ্ফল পরিণতির দিকে চেয়ে কথাগুলো ভাবে চন্দ্রা। হঠাৎ সে টের পায় পাশ থেকে হাত খামচে ধরেছে তার মা। বয়সের ভারে জীর্ণ মানুষটার বার্ধক্য যেন বেড়ে গেছে কয়েক সপ্তাহে। করুণ চোখে চন্দ্রার দিকে তাকিয়ে বলে ওঠেন মহারানী বিভাবরী দেবী। চলে আয় মা, রাতের আধার থাকতে থাকতে আমাদের পালাতে হবে এই প্রাসাদ ছেড়ে, নইলে সুলতানের সৈন্যেরা কাউকে আস্ত রাখবে না। এক ঝটকায় হাত ছাড়িয়ে নেয় চন্দ্রা, ঘুরে তাকায় শূন্য প্রায় যুদ্ধক্ষেত্রের দিকে। আবার অনুরোধ করেন রানী, চলে আয় মা, তোর স্বামী আছে, সন্তান আছে, তারা তোর রাজ্যে পথ চেয়ে বসে আছে তোর অপেক্ষায়। আমার রাজ্য? জ্বলন্ত চোখে চন্দ্রা ঘুরে তাকায় মায়ের দিকে। সে আজ আর রাজকুমারীর চন্দ্রা নয়, এক পরিপূর্ণা নারী, বিজয়গড়ের রানী চন্দ্রাবতী দেবী। আর এটা এটা আমার রাজ্য নয়? চন্দ্রা করুণ চোখে তাকায় একটু দূরে পড়ে থাকা আরেকটা নিশ্চল দেহের দিকে। শুয়ে আছে যুদ্ধে পরাজিত রাজকুমার প্রতাপ নারায়ণের দেহ। বিড়বিড় করে বলে ওঠে চন্দ্রা, ও একা সুলতানের অর্ধেক সৈন্য নিকেশ করেছে, আর আমি পালিয়ে যাব আমার জন্মভিটে ছেড়ে? চন্দ্রা বারান্দায় দিয়ে নিচে তাকিয়ে দেখে রাতের অন্ধকার আর চাঁদের আলোয় মেখে থাকা যুদ্ধভূমির দিকে। দৃঢ় কণ্ঠে বলে, আর যুদ্ধ এখনো শেষ হয়নি মা। সুলতানের সেনা 3 দিন 3 রাত ধরে আঘাত হেনে গেছে নিশ্চিন্তপুরের দিকে। সে আঘাত রুখতে রুখতে আজ লড়াই এসে দাঁড়িয়েছে তাদের প্রাসাদের আঙিনায়। গোটা রাজ্যের ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ সবটুকু আগলে দাঁড়িয়েছেন বিক্রম সিংহ, বৃদ্ধ, জীর্ণ, আহত তাদের রাজা। তরবারিতে ভর রেখে কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন রাজা বিক্রম সিংহ, কিন্তু অবশ হয়ে আসা হাত সাথ দিচ্ছে না তার। গত 1 প্রহর বারবার মুখোমুখি হয়েছে তার আর সুলতানের তরবারি। ধাতুর সাথে ধাতুর মিলনে রাতের আধারের ঝলসে উঠেছে স্ফুলিঙ্গ। একে একে পড়ে গেছে সব প্রতিরক্ষা, সকল প্রতি আক্রমণ। তবুও তিনি থামেননি, চালিয়ে গেছেন লড়াই। মাথা তুলে তাকান সামনের মানুষটার দিকে। একটু একটু নড়ে ধীরে ধীরে উঠে বসছে সুলতান বিল-এত খাঁয়ের শরীর। হাঁপাচ্ছে, উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। মনে মনে হাসলেন একবার রাজা, ভাবলেন, রাজ্যের শিরদাঁড়ার জোরকে বড্ড কম ভেবেছিলে সুলতান। কিন্তু এবার যুদ্ধটা আর অস্ত্রের না, শত আঘাতের জর্জরিত দুটো দেহের কোনটি উঠে দাঁড়াতে পারে। যুদ্ধের পরিণতি নির্ভর করে আছে তার উপর। শতরঞ্জের খেলায় গজ, নৌকা সব হারিয়ে গেছে। লড়াই খারি রাজায় রাজায়। একটা যন্ত্রণার স্বর তুলে আবার উঠে দাঁড়ানোর বৃথা চেষ্টা করেন রাজা। না, পারেন না। ধীরে ধীরে দেখেন 2 পায়ে টলতে টলতে তার অবশ দেহটার দিকে এগিয়ে আসছে সুলতান বিলায়েত খাঁ, তরবারি আর ঢাল হাতে। হাতে জোর নেই তারও। অবশ হাতে ধরা অস্ত্র কোনো মতে পাথরের চাতালের উপর দিয়ে টানতে টানতে নিয়ে আসছে তার দিকে। না, আর কিছু করার নেই রাজা। বৃদ্ধ শরীরে সমস্ত অলিগুলি খুঁজেও সন্ধান পেলেন না এতটুকু শক্তির। তবে মনে মনে কিছুটা পরাজয়ের গর্ব অনুভব করলেন তিনি। রণক্ষেত্র তাকে হারাতে পারেনি, হারিয়েছে পার্থক্য, জড়া। আরও এগিয়ে এসেছে সুলতান, উদ্যত তার তরবারি। কালের অমুক নিয়ম মেনে চোখ বুজে ফেলেন রাজা বিক্রম সিংহ। নিয়তির শাস্তি খোরাধার হয়ে নেমে আসার অপেক্ষায়। আধো যোছনায় আলো আধারি মাখা রণাঙ্গনের দিকে বিহ্বল চোখে চেয়ে থাকে চন্দ্রা। আজ ভূপতি তো তাদের ভূপতি। নিস্তব্ধ রাত্রে শুধু শোনা যাচ্ছে ঘন নিঃশ্বাস আর পাথরের উপর ঘষ্টে আসা তরোয়ালের আওয়াজ। চোখ বুজে ফেলতে চায় সে, পারে না। অনুভব করে মা আরো জোরে খামচে ধরেছে তার হাত। চন্দ্রা অসহায় চোখে তাকালো ভাইয়ের নিথর দেহটার দিকে, কিন্তু কোথায়? চোখ বন্ধ অবস্থাতে রাজা শুনতে পায় সেই আলো আধারি চিরে এগিয়ে আসে আরেকটা জান্তব ধ্বনি। তারপরেই শব্দ ঠং ঠং ঠং। অবাক চোখ মেলে তাকান রাজা।
তার সামনে দাঁড়ানো অসহায় সুলতান কোনো মতে ঢাল দিয়ে আড়াল করবার চেষ্টা করছেন নিজেকে মুহুর্মুহু আছড়ে পড়া তরবারির কোপ থেকে। আর পাগলের মতো সেই ঢালের উপর আঘাত এনে চলেছে তার রাজকুমার প্রতাপ নারায়ণ সিংহ। এক হাঁটুতে ভর দিয়ে ঢাল ধরা হাতটা তুলে কোনোভাবে নিজেকে আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিলায়েত খাঁ। আর আহত সিংহের মতো গর্জন করে তার উপরে বারবার আছড়ে পড়ছে প্রতাপ। একটু একটু করে আলগা হয়ে আসছে সুলতানের প্রতিরক্ষা। আর শেষ আঘাত হানতে তরবারি উদ্যত করল প্রতাপ। নিশ্চিন্তে চোখ বুজে নিলেন রাজা। তিনি জানেন এ আঘাত থামবে না। সেদিনের সাধুর মুঠি থেকে উদ্ধার করে আনা নির্বোধ রাজকুমার আর এই যোদ্ধার মধ্যে মিল সামান্যই। এ ছেলে নিজেকে ইস্পাত দিয়ে করেছে একটু একটু করে। চোখ বন্ধ অবস্থায় রাজা শুনতে পেলেন নিস্তব্ধতা। থেমে গেছে তরবারির ঝংকার। আর পরক্ষণেই সেই নিস্তব্ধতা খান খান করে ফেলল এক বিজয়ের উল্লাস, এক রানীর কণ্ঠে ওঠা জয়ধ্বনি, আর এক রাজার নিশ্চিন্ত দীর্ঘশ্বাস। নিশ্চিন্তপুর নিশ্চিন্ত আজ। বিপিনবাবু বৃদ্ধ আঙুলগুলো একবার বুলিয়ে গেলেন টেবিলের উপর রাখা কাগজগুলোর উপরে। এতে কি লেখা আছে তা তার ঝাপসা হয়ে আসা চোখের আড়ালের নিরুদ্দেশে। সামনে তাকিয়ে একবার দেখলেন মুখে পান ঠোসা প্রমোটার আর জমির দালাল বিজন সেনকে। ক্ষুধার্ত শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছেন তার হাতে ধরা দলিলটার দিকে। কি তো ভাবছেন বিপিনবাবু? আপনার মেয়েটাকে বাঁচাতে হবে তো নাকি? বুকের কাজটা আবার খামচে ধরল কেউ। এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে ভাবতে পারেনি বিপিনবাবু। কিডনির জোর হারিয়ে মেয়ে আজ একটু একটু করে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দোরগোড়ায়। বাবার কাছে আরো যন্ত্রণার আছে কিছু? 3 রাত ধরে লড়াই করেছে তার মেয়ে, এবার ক্লান্ত হয়ে গেছে। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন এখনই কিডনির ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আর কোনো উপায় নেই বাঁচাবার। সেই থেকে তন্ন তন্ন করে খোঁজ চলছে ডোনারের, পাওয়া যায়নি। দুষ্প্রাপ্য রক্তের গ্রুপ তার মেয়ের। এত কম সময়ের নোটিসে ডোনার জোগাড় করা যায়নি। সম্বল নিতে হয়েছে কালো বাজারে, এবং তার মূল্য। হাতে ধরা দলিলটা আরেকবার দেখেন বিপিনবাবু। সারা জীবন ধরে একটু একটু করে গড়ে তোলা 2 কাঠার রাজত্ব আর রাজা বিক্রি করতে এসেছেন সওদাগরের কাছে রাজকুমারের জীবনের বিনিময়। বিপিনবাবু, সময় কিন্তু হাতে কম। কি তো ভাবছেন এই বাজারে এই দর আপনি পাবেন? পানটাকে মুখের এপাশ থেকে ওপাশে নিয়ে যেতে যেতে আবার তাড়া দেন প্রমোটারটি। হাতে কলম তুলে নেয় বিপিনবাবু। নরম কাগজের উপর পেনের আঁচড় কাটতে যাবেন, সাথে সাথে বেজে উঠল মোবাইলটা। কুমার। মনটা আরো ভেঙে গেল বিপিনবাবু। শেষ 3 দিন 3 রাত ধরে যুদ্ধে ক্লান্ত কুমার নিজেও। বিপিনবাবু জানেন সেটা। সব হসপিটাল, সব ডোনার লিস্ট খুঁজে ফেলেছে সে, দিদিকে আর একটিবার চোখ মেলতে দেখবে বলে। ফোনটা কেটে দিলেন বিপিনবাবু। এই সময় এই খবর দেওয়ার মতো মনের জোর আজ নেই তার। কিন্তু আবার বেজে উঠল ফোন। প্রমোটার আর দালাল দুজনে বিরক্ত হলেন বেশ। ফোনটি কানে তুললেন বিপিনবাবু। হ্যাঁ বলো। তার কথা শেষ করার আগেই উপাস থেকে উত্তর এলো, বাবা জোগাড় হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে বলল কুমার। কেঁপে উঠলেন বিপিনবাবু। কি বলছে কি ছেলেটা? উত্তেজিত গলায় জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে? সেসব পরে বলছি বাবা তোমাকে। কপাল জুড়ে একটা সুযোগ পেয়েছি বাবা, দিদিকে বাঁচাতেই হবে। তুমি আমার অ্যাকাউন্টে যে টাকাটা কাল পাঠালে, কালে ওটুকু নিয়ে এসো এক্ষুনি হাসপাতালে। প্লিজ বাবা, দেরি করো না। 2 চোখ ভিজে গেল বিপিনবাবুর। এক পাহাড় দুশ্চিন্তা যেন নেমে গেল বুক থেকে। কান্না ভেজা গলায় বললেন, কি করে করলি বাবা? এ যে অসাধ্য সাধন। একটু থামে কুমার। বাবার গলার আবেগ অনুভব করে ভিজে যায় তার দুগাল। তবু গলা কঠিন করে বলে, তুমি চিন্তা করো না। এক কলিগের এক পরিচিতা কাল রাতেই মারা গেছেন। দিদিরই ব্লাড গ্রুপ। টেস্ট করে জেনেছি কম্প্যাটেবল ডোনার। কলিগটি অনেক কাঠখড় পুড়িয়ে ব্যবস্থা করেছে। এদিকে সব রেডি। দিদিকে ওটির জন্য রেডি করছে। প্লিজ বাবা, একটু জলদি করো।
ফোন রেখে উঠে দাঁড়ালেন বিপিনবাবু। গেল স্যার, কোনো খারাপ খবর? প্রশ্ন করে পানখেকো প্রমোটার। হাতের মুঠোয় নিজের রাজত্বটুকু চেপে ধরে তাদের দিকে একবার দেখে নিলেন বিপিনবাবু। ঠোঁটের কোণে একটা কঠিন হাসি টেনে বললেন, আমার নিশ্চিন্তপুর আজ বিক্রি হবে না, নমস্কার। বলে ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন ঘরের পর্দা উড়িয়ে। কারোর জন্য অপেক্ষা করার সময় নেই তার। 3 দিন আর 3 রাতের যুদ্ধ শেষ হয়েছে আজ। নিস্তব্ধ মনে রণপ্রাঙ্গণে বিপিনবাবু শুনতে পাচ্ছেন জয়ীর বিজয় উল্লাস। শেষ হলো আজকের নিবেদন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকুন আমাদের।